সংসদ ভবনের ভেতরের সেই দৃশ্যটি যদি কোনো সাধারণ মানুষ নিজের চোখে দেখতেন, তবে হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতেন না। রাজনীতির রঙ্গমঞ্চে ক্ষমতার পালাবদল যে কতটা নির্মম, কতটা নাটকীয় এবং কতটা ভীতিজাগা নিয়ে হতে পারে, তার এক জীবন্ত প্রতিচ্ছবি যেন মঞ্চস্থ হচ্ছিল দেশের সর্বোচ্চ আইনসভা চত্বরে। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে মানুষগুলোর ইশারায় রাষ্ট্রের বাঘা বাঘা আমলারা তটস্থ থাকতেন, যাদের নাম খবরের পাতায় শিরোনাম হতো প্রতিদিন, আজ তারাই দাঁড়িয়ে আছেন এক চরম অস্তিত্বহীনতার সংকটে। নতুন সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। চারদিকে উৎসবের আমেজ, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকালি, একে অপরের সাথে কোলাকুলি, করমর্দন আর হাসির ফোয়ারা। কিন্তু এই জাঁকজমকপূর্ণ উৎসবের ঠিক মাঝখানে যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে এক কোনায় দাঁড়িয়েছিলেন দুজন মানুষ। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী দুই উপদেষ্টা, আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের চোখে মুখে এক অদ্ভুত অসহায়ত্ব, যেন তারা কোনো ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছেন। তারা হয়তো মনে মনে আশা করেছিলেন পুরনো পরিচিতির খাতিরে কেউ না কেউ অন্তত এগিয়ে আসবে, একটু কুশল বিনিময় করবে, অন্তত সৌজন্যবশত একটা হাসি দেবে। কিন্তু বাস্তবতা ছিল কল্পনার চেয়েও নিষ্ঠুর। বিএনপির চারজন সব নেতারা একের পর এক তাদের সামনে গিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন। কেউ তাদের দিকে ফিরেও তাকালেন না, কেউ একটু মাথাও নাড়লেন না, এমনকি চোখের ইশারাতেও তাদের অস্তিত্ব স্বীকার করলেন না। আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান যেন সংসদ ভবনের ওই দেয়ালে মিশে যাওয়া দুটো ছায়া, যাদের থাকার বা না থাকায় কারো কিচ্ছু আসে যায় না। তারা ফ্যাল করে তাকিয়ে রইলেন, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে জমে আছে একরাশ অপমান, অবিশ্বাস আর গ্লানি। কিন্তু অপমানের এই মহাকাব্যের শেষ এখানেই নয়, বরং নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। একই স্থানের একটু দূরে দাঁড়িয়েছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি ছিলেন সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। হাতে থাকা মোবাইল ফোনটির স্ক্রিনে তিনি বারবার আঙুল বোলাচ্ছিলেন, হয়তো নিজেকে ভীষণ ব্যস্ত দেখানোর ভান করছিলেন, যাতে তার এই একাকিত্ব এবং অপমানটা অন্য কারোর চোখে ধরা না পড়ে। কিন্তু বাস্তবতা লুকানোর কোনো উপায় ছিল না। ঠিক সেই মুহূর্তেই ঘটল এক লৌহমর্ষক ঘটনা, যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ে কাটা দেবে। পুলিশের একজন সাধারণ সাব ইন্সপেক্টর ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি তৌহিদ হোসেনকে কোনো প্রকার তোয়াক্কা না করে রীতিমতো ধাক্কা দিয়ে সামনে চলে গেলেন। এসআই একেবারের জন্য পেছনে ফিরে তাকালেন না যে তিনি কাকে ধাক্কা দিলেন। ভাবা যায়, মাত্র কিছুদিন আগেও এই পুলিশ বাহিনীর বড় বড় কর্মকর্তারা এদের দেখলে শটান দাঁড়িয়ে সেলুট দিতেন, মুখে সারসার বলে ফেনা তুলতেন। আজ সেই একই পুলিশের একজন সাধারণ সদস্য তাকে রাস্তার ধারের কোনো খুঁটির মতো ধাক্কা দিয়ে চলে গেলেন। এটাই ক্ষমতার নির্মম বাস্তবতা, এটাই বেইমানির শেষ পরিণতি। এখন প্রশ্ন হলো, কেন আজ এই মানুষগুলো এতটা অবহেলিত? কেন তারা আজ পরিত্যক্ত এবং ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে একটু পেছনের ইতিহাসে। গত বছর জুলাইয়ের সেই রক্তছড়া অভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন দেশের মানুষের আবেগ আর প্রত্যাশা ছিল হিমালয় সম। মানুষ ভেবেছিল এই সরকার জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ করবে, দেশকে এক নতুন গণতন্ত্রের ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের প্রতিটি সদস্যকে মানুষ তখন হৃদয়ের গহীন থেকে ভালোবাসত, শ্রদ্ধা করত। মানুষ ভেবেছিল এরাই জাতির ত্রাণকর্তা, জুলাইয়ের সেই রক্তস্নাত বিপ্লবের আলোকবর্তিকা। কিন্তু সেই ভালোবাসার কাচের ঘর ভেঙে চুরমার হতে খুব বেশি সময় লাগলো না। কারণটা কি? কারণ হলো ক্ষমতার সর্বগ্রাসী নেশা, অন্ধ ব্যক্তিগত স্বার্থ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন। মানুষ যে আশা নিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই রক্তের উপর দাঁড়িয়ে এই উপদেষ্টারা নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নিলেন। জনগণের ম্যান্ডেট হয়ে গেল তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই পতনের বীজ আসলে রোপণ করা হয়েছিল গত বছর ডক্টর ইউনূসের সেই অতি বিতর্কিত লন্ডন সফরের সময়। লন্ডনের কনকনে শীতের রাতে কোনো এক বদ্ধ ঘরে পর্দার আড়ালে যে মাস্টার প্ল্যান বা নীল নকশা তৈরি হয়েছিল, দেশের সচেতন মানুষ তা আঁচ করতে পেরেছিল। সেই মুহূর্ত থেকেই মানুষের মনে সন্দেহের বীজ বাষ্প দানা বাঁধতে শুরু করে। মানুষ বুঝতে পারে এই সরকার আর নিরপেক্ষ নয়, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর সিঁড়ি বা লেডার হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের সেই ঠান্ডা ঘরে বসে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছিল। এবার আসুন এক একজন উপদেষ্টার আমলনামার দিকে একটু নজর দেওয়া যাক, যা শুনলে আপনি শিউরে উঠবেন। শুরুতেই আসা যাক আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথায়। তার কর্মকাণ্ড দেশের মানুষকে সম্ভবত সবচেয়ে বেশি হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার নামে যা করেছেন তাকে আইন বলা যায় না, সেটা ছিল ইতিহাসের এক নিখুঁত প্রহসন। একদিকে তিনি আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও খুনি আসামিদের গণহারে জামিন দিয়ে রাজপথে ছেড়ে দিয়েছেন। মানুষ যাদের বিচার চেয়েছিল তাদের তিনি মুক্ত বাতাস সেবনের সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে জামায়াত শিবিরের হাজার হাজার তরুণ কর্মীর পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে
জিইয়ে রেখেছেন। সেগুলো খারিজ করার আইনি সুযোগ থাকলেও তিনি তা করেননি। কেন করেননি? কারণটা দিনের আলোর মতো পরিষ্কার। তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে মানেননি। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে হুকুমের গোলাম হিসেবে কাজ করেছেন। দেশের আপামর জনতা আর এই দ্বিমুখী আচরণে এতটাই ক্ষুব্ধ ছিল যে তাকে জনসম্মুখে জোতাপেটা করার ইচ্ছা পোষণ করতেও দ্বিধা করেনি। আইন উপদেষ্টা যখন বিচার ব্যবস্থা নিয়ে এক নোংরা খেলায় মেতেছিলেন, ঠিক সেই সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি করছিলেন সেটাও জানা দরকার। দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের আগুনে পুড়ছিল, যখন চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণায় মানুষের নাভিশ্বাস উঠছিল, তখন তিনি মেতেছিলেন তার তথাকথিত এলিট পরিবেশবাদ নিয়ে। তিনি কিসব গাড়ির হর্ন বন্ধ করার আদেশ দিচ্ছিলেন, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছিলেন। রাষ্ট্র মেরামতের মতো জীবনমরণ সমস্যা এবং জরুরি বিষয়গুলো ফেলে রেখে তিনি এমন সব লোক দেখানো সস্তা ইস্যু নিয়ে সময় নষ্ট করলেন যা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছিল, এরা কি আসলে দেশ চালাতে এসেছেন নাকি কোনো এনজিও প্রজেক্ট বাস্তবায়ন করতে এসেছেন? মানুষের দৈনন্দিন জীবনের কষ্টের সাথে এই উপদেষ্টাদের কর্মকাণ্ডের কোনো সংযোগই ছিল না। আর এই পুরো নাটকে সবচেয়ে বড় বেইমানের ইতিহাস রচনা করেছেন তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই মানুষটি ডক্টর ইউনূসের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত লোক ছিলেন বলেই সবাই জানত। অথচ সেই খলিলুর রহমান এখন বিএনপির সরকারে যোগ দিয়েছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই পুরোপুরি বিএনপির বি টিম হিসেবে কাজ করেছে। খলিল সাহেবরা ভেতরে ভেতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন, সূক্ষ্ম কারচুপি করেছেন, আর সেই কাজের বকশিস বা পুরস্কার হিসেবে আজ বিএনপি মন্ত্রিসভার আনন্দদায়ক চেয়ারে বসেছেন। পুরো বিষয়টা এতটাই নোংরা আর স্বচ্ছ যে কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে এটা আর না বোঝার কোনো উপায় নেই। তবে কি পুরো ক্যাবিনেটের সবাই এমন ছিল? সত্যের খাতিরে বলতে হয় না। হিসাব করে দেখা যায় একমাত্র ফজলুল কবির খান ছাড়া এই ইউনূস সরকারের আর কোনো উপদেষ্টা জুলাইয়ের শহীদদের কথা ভাবেনি। ফজলুল কবির খান চুপচাপ এবং নিষ্ঠার সাথে নিজের মন্ত্রণালয়ের কাজগুলো করে গেছেন। কোনো রাজনৈতিক দলবাজি করেননি, কোনো বিতর্কিত স্ট্যান্ড নেননি। কিন্তু বাকিরা শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি করেছেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করেছেন এবং পুরনো ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছেন। ইউনূস সরকারের প্রতি মানুষের যেটুকু মায়া বা সহানুভূতি অবশিষ্ট ছিল, সেটার কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেওয়া হয় শহীদ উসমান হাদির ইস্যুতে। হাদির খুনিদের বিচারের দাবিতে যখন হাজার হাজার মানুষ রাজপথে নামল, যখন যমুনা ভবন ঘেরাও হলো, তখন সরকার তাদের কথা শোনার বদলে কি করলো? গণহারে পুলিশ লেলিয়ে দিল বিচার প্রার্থী মানুষদের পেটাতে। খুনিদের বিচার না করে উল্টো বিচার প্রার্থীদের গায়ে লাঠিচার্জ করা এবং শেষমেশ একটি নির্লজ্জ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি ইউনূস সরকারকে জনগণের চোখে চরম ঘৃণার পাত্রে পরিণত করল। মানুষ বুঝে গেল এরা আসলে স্বৈরাচারের আরও একটি আপগ্রেডেড ভার্সন ছাড়া আর কিছুই না। সাধারণত যে কোনো সরকার যখন বিদায় নেয় তখন মানুষের মনে একটু হলেও মায়া কাজ করে, একটু দাগ কাটে, একটু স্মৃতি কাতরতা থাকে। কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়লো, তখন দেশের কোনো মানুষ তাদের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলল না। চোখে পানি ফেলা তো দূরের কথা, মানুষ উল্টো রাস্তাঘাটে, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায় খোলামেলা তাদের গালিগালাজ করেছে, ঘৃণা প্রকাশ করেছে, বেইমান বলেছে, দালাল বলেছে। এটাই বেইমানদের অবধারিত পরিণতি। জনগণ তাদের মাথায় তুলে নাচে, কিন্তু বেইমানি করলে সেই জনগণই তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত দ্বিধা করে না। আরও একটি ভয়ঙ্কর এবং কৌতূহল উদ্দীপক বিষয় সামনে এসেছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে যে জাহাজ যখন ডুবতে শুরু করে তখন সবার আগে ইঁদুরগুলো পালাতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটি এখন আমরা বাস্তবে প্রত্যক্ষ করছি। যারা গত ১.৫ বছর এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতিকথা আওড়িয়েছিলেন, সততার বুলি কপচেছেন, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছেন। খবর নেই ডক্টর ইউনূসের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব এখন কোথায়? বিএনপি সরকারের পুরোপুরি দায়িত্ব বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকীও নাকি ইতিমধ্যেই দেশ থেকে ভেগেছেন। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘন্টা পার হয়নি, অথচ এই উপদেষ্টারা একের পর এক লাপাত্তা হচ্ছেন। তাদের এই পলায়ন পর মনোবৃত্তি দেখে মনে হচ্ছে তারা নিজেদের মনের গভীরে খুব ভালো করেই জানতেন যে তারা দেশের মানুষের সাথে কতটা নির্মম বেইমানি করেছেন। আর সেই বেইমানির জবাবদিহিতা থেকেই পালানোর জন্য তারা আজ দেশ ছাড়ছেন। অনেকে হয়তো ভাবতে পারেন এই উপদেষ্টারা কি বিএনপির ভয় পালাচ্ছেন? উত্তরটা হলো না। বিএনপির তো এখন মধুচন্দ্রিমা চলছে, তারা সব ক্ষমতায় এসে গেছে, তারা কেন এদের মারতে যাবে? বরং এই পুরো সেটআপটাই তো বিএনপির পক্ষে করা হয়েছে। তাহলে পালাচ্ছে বা কেন? আসল কারণটা হলো বিক্ষুব্ধ জনতার গণপিটুনি খাওয়ার ভয়।
তারা খুব ভালো করেই জানেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে তারা যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন এবং শহীদ হাদির মতো তরুণদের খুনিদের বাঁচিয়েছেন, তাতে সাধারণ মানুষের বুকে ক্ষোভের যে আগুন জ্বলছে তা যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে পারে। রাস্তায় নামলে জনগণ যে জুতোপেটা বা গণপিটুনি দিতে পারে, এই মনস্তাত্ত্বিক আতঙ্ক বা সাইকোলজিক্যাল ট্রমা থেকে বাকি অনেক উপদেষ্টা এখন গোপনে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এবার আসা যাক আরও একটি জ্বলন্ত এবং করুণ দৃষ্টান্তে, যেখানে ইংরেজিতে বলা হয় কার্মা ইজ আ বুমেরাং। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এর এমডি মাহবুব মোর্শেদের ঘটনা শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটা নিজেই ঠিক করতে পারবেন না। এই মাহবুব মোর্শেদ সাহেব গত ১.৫ বছর ধরে বাসসকে ব্যবহার করে পুরোপুরি বিএনপির পক্ষে নির্লজ্জ দালালি করেছেন। প্রতিটি সংবাদে বিএনপির গুণগান গেয়েছেন আর সুযোগ পেলেই জামায়াত ইসলামীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, নেগেটিভ ইমেজ ছড়িয়েছেন, ফেসবুকে কটু স্ট্যাটাসও দিয়েছেন। তিনি মনে মনে ভেবেছিলেন বিএনপি ক্ষমতা এলে তাকে মাথায় তুলে নাচবে, তাকে বড় কোনো পুরস্কার দেবে, আর এই দালালির পুরস্কার তিনি হাতে নাতে পেয়েছেন। কিন্তু বাস্তবে কি হলো? সেই বিএনপির লোকেরাই এখন তাকে ঘাড় ধরে মারছে, তাকে অপদস্থ করছে, আর তিনি এখন মিডিয়ায় এসে কান্নাকাটি করছেন, নিজেদের দুর্দশার কথা জানাচ্ছেন। এটাই হলো দালালদের আসল এবং অনিবার্য পরিণতি। এখন সবচেয়ে বড় যে খবরটা আসছে সেটা হলো বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই বিদায়ী সরকারের বেশ কয়েকজন হাই প্রোফাইল উপদেষ্টা এবং ঊর্ধ্বতন আমলাকে গ্রেফতার করা হতে পারে। বিএনপি তাদের নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রাখার জন্য এবং তারা যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর, এই বার্তা দেওয়ার জন্য এই পরিত্যক্ত উপদেষ্টাদের বলির পাঠা বানাচ্ছে। যাদের ব্যবহার করা শেষ তাদের এখন একটা ব্যবহৃত টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইউজ অ্যান্ড থ্রো, এটাই ক্ষমতার নির্মম খেলা। আজকের এই পুরো ঘটনা প্রবাহ থেকে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। আজ আসিফ নজরুল, ফয়েজ আহমেদ তৈয়ব, লুৎফে সিদ্দিকী বা মাহবুব মোর্শেদের যে করুণ এবং অপমানজনক পরিণতি আমরা দেখেছি তা কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। এগুলো হলো জুলাই আগস্টের ২০০০ শহীদদের সাথে করা বেইমানির সরাসরি ফল। যে তরুণরা বুকে তাজা রক্ত দিয়ে স্বৈরাচারকে হটিয়েছিল, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা নিজেদের আখের গুছিয়েছেন, একটি দলের দালালি করেছেন এবং জনগণের ম্যান্ডেট চুরি করেছেন, প্রকৃতি তাদের ক্ষমা করবে না, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই ঘটনা আগামী দিনের যে কোনো সরকারের জন্য একটি বিশাল শিক্ষা হয়ে থাকবে। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, জনগণের আকাঙ্ক্ষাকে পায়ে মারালে দিন শেষে এভাবেই পচা মাল হয়ে বিদায় নিতে হয়। তখন কেউ পাত্তাও দেবে না, কেউ ফিরেও তাকাবে না। ঠিক যেমন আজ রিজওয়ানা হাসান আর আসিফ নজরুলদের দিকে কেউ ফিরে তাকাচ্ছে না।